বড় ধরনের কোনো খেলা মাথায় ঘুরপাক খাচ্ছে পুতিনের, এমন মন্তব্যই এখন ভাসছে সমাজ পাতায়। একের পর এক যুদ্ধের মহড়া, ইউক্রেন আক্রমণের তীব্রতা বৃদ্ধি, ইরান, উত্তর কোরিয়া, চীন থেকে শুরু করে যুক্তরাষ্ট্রের শত্রু দেশগুলোর সাথে কূটনৈতিক সম্পর্ক ঝালাই করার বিষয়টি গোটা বিশ্বের নজরে এসেছে। সবশেষ উত্তর কোরিয়ায় রাশিয়ার নিরাপত্তা কাউন্সিলের সেক্রেটারি সের্গেই শোইগুকে পাঠিয়েছে পুতিন, যা ভিন্ন কিছুর ইঙ্গিত দিচ্ছে। জানা গেছে, পুতিনের পক্ষ নিয়ে উত্তর কোরিয়ার সমর্থন চেয়েছে সের্গেই শোইগু। বুধবার পিয়ংইয়ংয়ে কিমের সঙ্গে বৈঠকও করেন শোইগু। জানা গেছে, শোইগু এবং রাশিয়ার প্রতিনিধি দলকে স্বাগত জানিয়েছেন কিম এবং আলোচনার ফাঁকে ফাঁকে কিম রসিকতা করে হাসাহাসিও করেছেন। উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যম KCN জানায়, মস্কোর বিদেশ নীতির প্রতি পূর্ণ সমর্থন ব্যক্ত করেছেন কিম। এমনকি ইউক্রেন সংঘাতে রাশিয়ার অবস্থানের প্রতি নিঃশর্ত সমর্থন দেওয়ার কথাও জানিয়েছেন উত্তর কোরিয়ার নেতা। সাম্প্রতিক মাসগুলোতে রাশিয়া ও উত্তর কোরিয়ার মধ্যে সামরিক ও রাজনৈতিক সখ্যতা বাড়ছেই, আর তাতেই ঘন ঘন বৈঠকে বসছেন দুই দেশের নেতারা। এমনকি রাশিয়ার হয়ে ইউক্রেনের লড়াইও করছে উত্তর কোরিয়ান সেনারা। গেল এপ্রিলে যা প্রথমবারের মতো স্বীকার করে দুই দেশের সরকার। উত্তর কোরিয়া প্রথমবারের মতো নিশ্চিত করেছে যে তাদের নেতা কিম জং উনের আদেশে ইউক্রেনে যুদ্ধরত রাশিয়ায় সেনা পাঠানো হয়েছে। সোমবার সরকারি বার্তা সংস্থা KCN জানায়, ওই সেনারা ইউক্রেনের দখলে থাকা রাশিয়ার ভূখণ্ড কুরস্ক পুনরুদ্ধারে সহায়তা করেছে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, তাদেরকে বীর বলেও আখ্যায়িত করা হয়েছে। KCN আরও জানিয়েছে, রাশিয়ার কুরস্ক অঞ্চলের মুক্তির বিজয়ী সমাপ্তি উত্তর কোরিয়া ও রাশিয়ার মধ্যে দৃঢ় যুদ্ধ বন্ধুত্বের সর্বোচ্চ কৌশলগত স্তর প্রদর্শন করেছে বলে উত্তর কোরিয়ার শাসক দল মন্তব্য করেছে। রাশিয়া গত সপ্তাহে বলেছিল, ইউক্রেনীয় বাহিনীকে তারা তাদের নিয়ন্ত্রণাধীন শেষ রুশ গ্রাম থেকে উৎখাত করেছে। যদিও কিয়েভ এই দাবি প্রত্যাখ্যান করে বলেছে, তাদের সেনারা এখনও ইউক্রেন সীমান্তবর্তী রাশিয়ার বেলগোরোদ অঞ্চলে সক্রিয় রয়েছে। উত্তর কোরিয়ার শাসক ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় সামরিক কমিশন জানিয়েছে, কিম জং উন গত বছর পুতিনের সাথে স্বাক্ষরিত সর্বাত্মক কৌশলগত অংশীদারিত্ব চুক্তির অধীনে সেনা মোতায়েনের সিদ্ধান্ত নিয়েছিলেন। KCN জানিয়েছে, কিমের আদেশে উত্তর কোরিয়ার সামরিক ইউনিটগুলো এমনভাবে লড়াই করেছে যেন তারা নিজেদের দেশের জন্য যুদ্ধ করছে। KCN কিমের উদ্ধৃতি দিয়ে বলেছে, ন্যায়ের জন্য যারা লড়েছে তারা সবাই নায়ক এবং মাতৃভূমির সম্মানের প্রতিনিধি। KCN আরও বলেছে, উত্তর কোরিয়া এমন রাশিয়ান ফেডারেশনের মতো শক্তিশালী রাষ্ট্রের সাথে মিত্র হতে পেরে গর্বিত। মার্কিন পররাষ্ট্র দপ্তর উত্তর কোরিয়ার সেনা মোতায়েন এবং রাশিয়ার পক্ষ থেকে যে কোনো ধরনের সহায়তা অবিলম্বে বন্ধের আহ্বান জানিয়েছে। বলেছে, রাশিয়া উত্তর কোরীয় সেনাদের প্রশিক্ষণের মাধ্যমে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের প্রস্তাব লঙ্ঘন করেছে। ইউক্রেনীয় কর্মকর্তারা বলেছেন, উত্তর কোরিয়া আনুমানিক 14,000 সেনা পাঠিয়েছে। সাজোয়া যান ও ড্রোন যুদ্ধের অভিজ্ঞতা না থাকায় তারা বড় ধরনের ক্ষয়ক্ষতির সম্মুখীন হলেও দ্রুত অভিযোজিত হয়েছে। ইউক্রেনের বিশেষ অভিযানের বাহিনী জানিয়েছে, তারা কুরস্কে উত্তর কোরিয়ার 25 জন সেনার একটি ইউনিটকে হত্যা করেছে। তারা একটি ভিডিও প্রকাশ করেছে যেখানে নিহত এক সেনা ও তার সাথে থাকা জিনিসপত্রের মধ্যে কোরিয়ান ভাষায় লেখা একটি চিরকুট ছিল। রাশিয়াও শনিবার প্রথমবারের মতো নিশ্চিত করেছে যে উত্তর কোরিয়ার সেনারা কুরস্কে রুশ বাহিনীর সাথে লড়াই করছে। এর আগে রাশিয়া বা উত্তর কোরিয়া কেউই সেনা মোতায়েনের বিষয়টি নিশ্চিত বা অস্বীকার করেনি। এক অদ্ভুত দ্বিমুখী পথে হাঁটছে রাশিয়া। একদিকে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন শান্তি আলোচনার বার্তা দিচ্ছেন, অন্যদিকে ইউক্রেনের উপর মরণ কামড় হানার জন্য তৈরি করছেন সর্বাত্মক সামরিক ঘাঁটি। বন্দি বিনিময়, রোডম্যাপের ঘোষণা, কূটনৈতিক তৎপরতা সবই চলছে সমান্তরালে। অথচ যুদ্ধবিরতির প্রস্তাবকে পাশ কাটিয়ে রাশিয়া সামনের গ্রীষ্মে ভয়াবহ হামলার জন্য প্রস্তুতি নিচ্ছে বলে অভিযোগ ইউক্রেনের। গত শুক্রবার ইয়াহু নিউজ তাদের প্রকাশিত এক বিশ্লেষণধর্মী প্রতিবেদনে এ তথ্য জানায়। প্রতিবেদনে বলা হয়, মার্কিন যুক্তরাষ্ট্র 30 দিনের যুদ্ধবিরতির যে প্রস্তাব দিয়েছিল, রাশিয়া তা সরাসরি প্রত্যাখ্যান করেছে। বরং নতুন ফ্রন্ট খুলে সীমান্তে হাজার হাজার অতিরিক্ত সেনা মোতায়েন করেছে মস্কো। ইউক্রেন দাবি করছে, রাশিয়ার বড় ধরনের হামলার প্রস্তুতির স্পষ্ট প্রমাণ তাদের হাতে রয়েছে।
2025 সালের মে মাসে রুশ বাহিনী গড়ে প্রতিদিন 5 বর্গমাইল ইউক্রেনীয় ভূখণ্ড দখল করেছে, যা এপ্রিলের তুলনায় দ্বিগুণ। এখন রাশিয়ার প্রধান লক্ষ্য ডনবাস অঞ্চল। লুহান্স্কের 99% ও ডোনেস্কের 77% অংশ ইতোমধ্যেই রুশ নিয়ন্ত্রণে রয়েছে। বিশেষভাবে টার্গেটে রয়েছে কোস্তিয়ান তিনিভকা শহর, একটি গুরুত্বপূর্ণ সড়ক ও রেল জংশন। এটি দখলে গেলে ইউক্রেনের রসদ সরবরাহ মারাত্মকভাবে বিঘ্নিত হবে। একই সঙ্গে কৌশলগত শহর ক্রামাতরস্ক রুশ রকেটের সরাসরি পাল্লায় চলে আসবে। এই যুদ্ধে বড় ট্যাঙ্কের সজ্জা এখন অতীত। রুশ বাহিনী এখন ছোট ছোট ইউনিটে হামলা চালাচ্ছে। 3 থেকে 5 জনের দল খচ্চর ব্যবহার করে রসদ বহন করছে। সবচেয়ে আশঙ্কাজনক বিষয় হলো রাশিয়ার ড্রোন উৎপাদনের সক্ষমতা। ইরানের শাহেদ ড্রোন থেকে অনুপ্রাণিত হয়ে তারা নিজস্ব গেরান 2 ড্রোন তৈরি করেছে, যার দৈনিক উৎপাদন 100টি ছাড়িয়ে গেছে। ফাইবার অপটিক FPV ড্রোন, যা 25 মাইল তারে সংযুক্ত হয়ে রেডিও সিগন্যাল ছাড়াই পরিচালিত হয়, যা এখন ইউক্রেনীয় সেনাদের কাছে অদৃশ্য ঘাতক হিসেবে পরিচিত হয়ে উঠছে। অর্থনৈতিক দিক থেকেও যুদ্ধের ভার বহন করছে রাশিয়া। নতুন সৈন্য নিয়োগে বড় অঙ্কের বোনাস ও বেতন অফার করায় সেনাবাহিনীর আকার এখন 6,20,000 ছাড়িয়েছে, যদিও 2024 সালেই দেশটি 4 লাখের বেশি সৈন্য হারিয়েছে। বিশ্লেষকরা বলছেন, রাশিয়া সাময়িকভাবে এগিয়ে থাকলেও যুদ্ধ দীর্ঘ হলে পাল্টা চাপে পড়বে তারাই। কারণ যুদ্ধের কারণে দেশটির অর্থনীতি ইতোমধ্যে নড়বড়ে হয়ে উঠেছে। মুদ্রাস্ফীতি বেড়েছে, সুদের হার 21%, নিত্যপণ্যের দাম অস্বাভাবিক হারে বেড়েছে এবং জাতীয় অর্থ তহবিল নিঃশেষের পথে। বিশ্বব্যাংকের মতে এই অর্থনৈতিক মডেল টেকসই নয়। সমরবিদরা বলছেন, রাশিয়ার একই দ্বিমুখী ছক তাদের জন্যই বিপদ ডেকে আনতে পারে। সব মিলিয়ে এই যুদ্ধ আর শুধু কামান বন্দুকের নয়, এটি প্রযুক্তি, মনোবল ও অর্থনৈতিক শক্তির এক জটিল লড়াই। সামনের গ্রীষ্মেই হয়তো নির্ধারিত হবে কার ঘাড়ে চাপে যুদ্ধের আসল বোঝা। ইসরায়েলের বিরুদ্ধে এক বিস্ফোরক অভিযোগ এনেছে ইরান। পারমাণবিক স্থাপনা, প্রতিরক্ষা ব্যবস্থা ও আন্তর্জাতিক সম্পর্ক সংক্রান্ত গোপন নথিপত্র সবই এখন তেহরানের হাতে। আর সেই নথি ফাঁসের ঘোষণাও দিয়েছে ইরান। এতে মধ্যপ্রাচ্য জুড়ে বাড়ছে উত্তেজনা, বাড়ছে কূটনৈতিক চাপ। ইসরায়েলের গোপন ভান্ডার এবার তেহরানের কবজায়। এই কথাটি শুধু রাজনৈতিক উত্তেজনা নয়, মধ্যপ্রাচ্যেও এক নতুন শঙ্কার জন্ম দিয়েছে। গতকাল ইরানি টেলিভিশনে দেওয়া এক সাক্ষাৎকারে ইরানের গোয়েন্দা মন্ত্রী ইসমাইল খাতিব বলেন, অচিরেই ইসরায়েলের বহু গোপন এবং অমূল্য নথি জনসমক্ষে প্রকাশ করা হবে। ইসমাইল খাতিব বলেন, এই অমূল্য নথিপত্র হস্তান্তর একটি সময় সাপেক্ষ প্রক্রিয়া ছিল, যাতে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। হাজার হাজার গোপন দলিল ইরানের আক্রমণাত্মক অবস্থানকে আরও শক্তিশালী করবে এই সম্পদ। নথিগুলোতে কি আছে তা ইরান খোলাসা না করলেও ধারণা করা হচ্ছে, এগুলোতে ইসরায়েলের পারমাণবিক সক্ষমতা, যুক্তরাষ্ট্র ও ইউরোপের সঙ্গে প্রতিরক্ষা চুক্তি এবং গোপন গবেষণা প্রকল্প সংক্রান্ত বিস্তারিত তথ্য রয়েছে। বিশ্লেষকরা বলছেন, গাজা যুদ্ধের সময় ইসরায়েলে আটক হওয়া একাধিক তেহরান সমর্থিত গুপ্তচরের কাছ থেকে এই নথি পেয়েছেন তারা। তবে এসব নথি 2023 সালে ইসরায়েলের পারমাণবিক গবেষণা কেন্দ্রে সাইবার হামলার মাধ্যমে চুরি হয়েছে কিনা তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম IRIB জানিয়েছে, এসব নথিপত্র বর্তমানে নিরাপদ স্থানে রাখা হয়েছে। নিরাপত্তাজনিত কারণে গণমাধ্যমে এ নিয়ে এতদিন নীরবতা বজায় রাখা হয়েছিল। বিশ্লেষকরা বলছেন, এই গোপন নথি ফাঁস হলে ইসরায়েলকে কূটনৈতিকভাবে বড় ধাক্কা খেতে হতে পারে। এই হুমকি এমন এক সময়ে এলো যখন ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে পারমাণবিক কর্মসূচি নিয়ে পরোক্ষ আলোচনা চলছে।
গোয়েন্দা মন্ত্রী খাতিব নথিপত্রের পরিমাণ ব্যাখ্যা করে বলেন, হাজার হাজার নথিপত্র বলা হলেও তা কম বলা হবে। রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম IRIB সূত্রের বরাত দিয়ে জানিয়েছে, বিপুল পরিমাণ এই নথিপত্র নিরাপদভাবে দেশে আনার প্রয়োজনীয়তা এবং নিরাপত্তার কারণে কিছু সময় গণমাধ্যম নীরবতা বজায় রাখা হয়েছে। প্রতিবেদনে আরও বলা হয়, এসব নথিপত্র বর্তমানে নিরাপদ স্থানে রাখা হয়েছে। তেহরান অভিযোগ করেছে ইসরায়েল তাদের পারমাণবিক বিজ্ঞানীদের হত্যা করেছে। অন্যদিকে ইসরায়েল দাবি করেছে ইরান আঞ্চলিকভাবে বিভিন্ন সশস্ত্র গোষ্ঠীকে সমর্থন দিচ্ছে, যারা ইসরায়েলের স্বার্থের বিরুদ্ধে কাজ করছে। 2024 সালের এপ্রিল মাসে সিরিয়ার দামেস্কে ইরানি দূতাবাসে ইসরায়েলি হামলার পাল্টা জবাবে ইরান সীমিত হামলা চালালে ইরান ও ইসরায়েলের মধ্যে পাল্টাপাল্টি আঘাতের ঘটনা ঘটে। সম্প্রতি যুক্তরাষ্ট্র ইসরায়েলকে সতর্ক করে জানিয়েছে, তেহরানের সঙ্গে আলোচনার প্রেক্ষাপটে যেন তারা ইরানের পারমাণবিক স্থাপনায় হামলার পরিকল্পনা থেকে সরে আসে। গত সপ্তাহে জাতিসংঘের পরমাণু পর্যবেক্ষক সংস্থা এক প্রতিবেদনে জানিয়েছে, ইরান গোপনে পারমাণবিক কার্যক্রম চালানোর পর থেকেই দেশটির পারমাণবিক কর্মসূচি নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে উদ্বেগ বেড়েছে। তবে ইরান বরাবরই দাবি করে আসছে তারা পারমাণবিক অস্ত্র তৈরি বা অর্জন করতে চায় না এবং তাদের পারমাণবিক কর্মসূচি শান্তিপূর্ণ ও বেসামরিক উদ্দেশ্যে পরিচালিত হচ্ছে। ইরান যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান পরোক্ষ আলোচনায় একটি প্রধান বাধা হচ্ছে তেহরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কর্মসূচি। এই আলোচনার একাধিক দফা ইতালি ও ওমানে অনুষ্ঠিত হয়েছে, যার উদ্দেশ্য হল ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে দীর্ঘদিনের বিরোধ নিরসনে একটি চুক্তিতে পৌঁছানো। বুধবার ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি যুক্তরাষ্ট্রের বর্তমান প্রস্তাব প্রত্যাখ্যান করে বলেন, ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কর্মসূচি পরিত্যাগের প্রস্তাব আমাদের স্বার্থের শতভাগ বিরুদ্ধে। আয়াতুল্লাহ আলী খামেনি বলেন, আমেরিকার ঔদ্ধত ও অহংকারী নেতারা বারবার দাবি করছে আমাদের পারমাণবিক কর্মসূচি থাকা উচিত নয়, কিন্তু তোমরা কে এটি নির্ধারণ করার? তিনি চলমান আলোচনার বিষয়ে সরাসরি কোনো মন্তব্য করেননি। এদিকে রোববার ইরানের সংসদের স্পিকার জানান, পারমাণবিক চুক্তি নিয়ে যুক্তরাষ্ট্রের সর্বশেষ প্রস্তাবে নিষেধাজ্ঞা প্রত্যাহারের কোনো বিষয় নেই বলে রাষ্ট্রীয় গণমাধ্যমগুলোতে জানানো হয়েছে। এতে বোঝা যাচ্ছে আলোচনায় অচলাবস্থা সৃষ্টি হয়েছে। ইসরায়েল ইরান টানাপোড়েনে পারমাণবিক নথি ফাঁসের হুমকি নিঃসন্দেহে পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। এই সংকট কোন দিকে মোড় নেয় সেটাই এখন দেখার বিষয়। You are not the husband of everybody. Why you are not giving Sindhu to your Mrs. first? কয়েকদিন আগে ফুঁসে উঠেছিলেন ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রধানমন্ত্রীর নাম করে বলেছিলেন একসময় উনি নিজেকে চাওয়ালা বলতেন, এরপর বললেন চৌকিদার, এখন সিঁদুর বেচতে এসেছেন। এভাবে সিঁদুর বেচা যায় না, এতে দেশের মা বোনদের অসম্মান হয়। Every women they have a respect. They take Sindhu from their husband. প্রায় একই প্রতিধ্বনি শোনা গেল পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত সিং মানের কথায়। রাজ্যের মা বোনদের উদ্দেশ্য করে তার প্রশ্ন, ওদের দেওয়া সিঁদুর মোদির নাম করে আপনারা কি সিঁথিতে লাগাবেন? এটা কি এক দেশ এক ভোটের মতো এক দেশ এক স্বামী প্রকল্প? দিন কয়েক আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পশ্চিমবঙ্গে গিয়েছিলেন। তার ভাষণের অনেকটা জুড়ে ছিল সিঁদুর মাহাত্ম্য। তা শুনে ক্ষুব্ধ মমতা জানতে চেয়েছিলেন অন্যদের হাতে সিঁদুর তুলে দেওয়ার আগে কেন তিনি নিজের স্ত্রীর সিঁথিতে সিঁদুর রাঙাচ্ছেন না। চেনা ঢঙে আক্রমণাত্মক মমতা প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে বলেছিলেন, মনে রাখবেন আপনি দেশের সব নারীর স্বামী নন। Modi is saying just like
You are not the husband of everybody. নয়াদিল্লি থেকে সৌম্য বন্দ্যোপাধ্যায় দৈনিক প্রথম আলোতে লিখেছেন, এই মুহূর্তে সিঁদুর বিতর্ক এতটাই তীব্র যে শাসক দল বিজেপিকে কিছুটা পিছু হটতে হয়েছে, সরে আসতে হয়েছে, ঘটা করে রাজ্যে রাজ্যে ঘরে ঘরে গিয়ে বিবাহিত নারীদের হাতে সিঁদুরের কৌটা তুলে দেওয়ার কর্মসূচি থেকে। দেশের সব সংবাদপত্র, সব টিভি, নিউজ চ্যানেল ও সামাজিক যোগাযোগ মাধ্যম ওই কর্মসূচির কথা লিখলেও বিজেপি আইটি সেলের কর্তা অমিত মালব্য দিন চারেক পর জানান, এমন কোনো কর্মসূচিই নাকি দল গ্রহণ করেননি, সবটাই নাকি গণমাধ্যমের কল্পনা। সিঁদুর রাজনীতি নিয়ে তীব্র প্রতিবাদের মধ্যে সিঁদুরে মেঘ দেখতে পেয়ে তাদের এই বোধোদয় কিনা তা নিয়ে শুরু হয়েছে ব্যাপক জল্পনা। পেহেলগাম ঘটনায় 6 মে গভীর রাতে পাকিস্তানে হামলা চালায় ভারত। পরদিন ভোরে প্রভাতী দৈনিকগুলো জানিয়ে দিল সেই হামলার পোশাকি নাম অপারেশন সিঁদুর। দেশবাসী এ কথাও জানল অভিযানের নামকরণ করেছেন খোদ প্রধানমন্ত্রী। লোগোর ডিজাইনও নাকি তারই পছন্দ করে দেওয়া। নরেন্দ্র মোদীর আমলে পাকিস্তানের বিরুদ্ধে প্রথম সার্জিক্যাল স্ট্রাইক 2016 সালে উরি সেনা ছাউনিতে হামলার পর নিহত হয়েছিলেন 19 জন সেনা সদস্য। তখন সেনা অভিযানের কোনো পোশাকি নাম ছিল না, থাকলেও দেশবাসী তা জানতে পারেনি। পরের হামলা 3 বছর পর 2019 সালে। সেই বছর পুলওয়ামায় সিআরপিএফ এর কনভয়ে আত্মঘাতী হামলায় নিহত হয়েছিলেন 40 জন জওয়ান। ঘটনার 12 দিন পরে ভারতীয় বিমান বাহিনী আক্রমণ চালিয়েছিল, তাতে একটা MiG-21 ধ্বংসও হয়েছিল। সেই অভিযান বালাকোট সার্জিক্যাল স্ট্রাইক নামে পরিচিত। বাহিনীর সাফল্য ঘিরে সরকারের দাবি বহু প্রশ্নের জন্মও দিয়েছিল। বিরোধীরা ভারতীয় বিমান সেনার সাফল্যের প্রমাণ দাবি করেছিলেন, সেজন্য তাদের প্রবল সমালোচিতও হতে হয়েছিল। শাসকের চোখে তা ছিল দেশদ্রোহের শামিল। সত্য মিথ্যা উন্মোচিত না হলেও সেই প্রচার উথরে দিয়েছিল নরেন্দ্র মোদী ও তার দলকে। দ্বিতীয়বারের মতো দিল্লির মসনদে বসেছিলেন তিনি। দেশের সব গণমাধ্যম প্রচার করেছে অপারেশন সিঁদুর নামকরণ ও লোগো প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীরই পছন্দ করা। এই প্রচার সত্যি না মিথ্যা কেউ জানে না, কারণ সরকার নিজে থেকে সেই দাবি জানায়নি। আবার ওই বিষয়ে গণমাধ্যমের প্রচারও খণ্ডন করেনি। প্রধানমন্ত্রী নিজে বিভিন্ন জনসভায় সিঁদুরের মাহাত্ম্য প্রচার করে চলেছেন। বলেছেন তার ধমনীতে রক্ত নয় বরং তরল লাল সিঁদুর রয়েছে। তা নিয়ে ঠাট্টা তামাশার বিরাম নেই। সামাজিক যোগাযোগ মাধ্যমে হাজারটা কৌতুক ও মিমের ছড়াছড়ি তো আছেই। সৌম্য বন্দ্যোপাধ্যায় আরও লেখেন, সনাতন ধর্মে নারীরা স্বামী ছাড়া দ্বিতীয় কোনো পুরুষের কাছ থেকে সিঁদুর উপহার নেন না। এটা জানা সত্ত্বেও বিজেপি নেতারা জাতীয়তাবাদী চেতনা বিকাশে রাজ্যে রাজ্যে ঘরে ঘরে মোদীর নামে নারীদের সিঁদুর পাঠানোর সিদ্ধান্ত কেন নিলেন সেটাই বিস্ময়ের। প্রতিবাদ ও প্রতিরোধের মুখে বিজেপি ব্রেক কষেছে। আনুষ্ঠানিকভাবে বলা হয়েছে ওই খবরটা নাকি ফেক নিউজ ছিল। তিনি আরও লেখেন, সিঁদুর বিলি বন্টন নিয়ে কোনো রাজ্যে রাজ্যে বিরোধী শাসক দলের সঙ্গে বিজেপির বাকবিতণ্ডাও চলছে, তবে তর্ক বিতর্কও অন্তহীন। বিহার বিধানসভার ভোট এই বছরের শেষে। সেখানে ইতিমধ্যে সিঁদুর নিয়ে যা প্রচার চলছে তাতে ঘরে ঘরে মোদীর নামে সিঁদুর বিলি না হলেই বিজেপির মঙ্গল। দেশের সেনাপ্রধান অনিল চৌহান যুদ্ধবিমান হারানোর খবর মেনে নেওয়ায় প্রচারের তীব্রতা কিছুটা ফিকে হয়েছে। এ যেন এক বালতি দুধে এক ফোঁটা চোনা। কিন্তু নরেন্দ্র মোদী ভাঙেন না, মচকানো না। বিহার জয়ে অপারেশন সিঁদুরই হবে তার তুরুপের তাস। সেজন্য তৎপরতাও তুঙ্গে। দিকে দিকে তৈরি হচ্ছে অপারেশন সিঁদুর স্থাপত্য। একদিকে একদল সেনা সদস্য, অন্যদিকে সহস্র নরেন্দ্র মোদী। সেগুলো হয়ে উঠছে সেলফি পয়েন্ট। গুজরাট সীমান্তে গড়ে তোলা হচ্ছে অপারেশন সিঁদুর স্মৃতি পার্ক। কচ্ছ সীমান্তে ওই পার্কের একদিকে যেমন থাকবে পেহেলগামের দুঃসহ ঘটনার বিবরণ, অন্যদিকে তেমনই থাকবে সেনা, নৌ ও বিমান বাহিনীর সাফল্য। ওই প্রতিবেদনে এমনটাই লিখেছেন সৌম্য বন্দ্যোপাধ্যায়। সিঁদুর বিলি থেকে পিছিয়ে এলেও সিঁদুরের মাহাত্ম্য প্রচার থেকে বিজেপি মোটেও পিছপা হচ্ছেন না। সরকারি প্রচারের গোটা ক্যানভাস আপাতত অপারেশন সিঁদুরেরই দখলে। যুক্তরাষ্ট্রের প্রস্তাবকে অগ্রহণযোগ্য আখ্যা দিয়ে তার জবাবে নতুন একটি পারমাণবিক চুক্তির প্রস্তাব দেবে ইরান। দেশটি জানিয়েছে এই প্রস্তাব ওমানের মাধ্যমে ওয়াশিংটনের কাছে পৌঁছে দেওয়া হবে।
غنی‌سازی داشته باشه یا نداشته সংবাদ মাধ্যম রয়টার্স জানায় সোমবার তেহরানে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই। বাঘাই বলেন, যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক প্রস্তাব আমাদের দৃষ্টিতে গ্রহণযোগ্য নয়। এটি আগের আলোচনার কাঠামোর সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়। আমরা এখন একটি প্রস্তাব তৈরি করছি যা হবে যুক্তিসঙ্গত, ভারসাম্যপূর্ণ এবং যৌক্তিক। এটি ওমানের মাধ্যমে যুক্তরাষ্ট্রসহ সংশ্লিষ্ট পক্ষগুলোকে জানানো হবে। اتفاق افتاده بر این اصول تکیه کرده ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বাঘাই আরও জানান, আমরা চাই অবরোধ তোলার আগে নিশ্চিত হতে হবে ইরান আন্তর্জাতিক অর্থনীতি ও ব্যাংকিং ব্যবস্থায় উপকারভোগী হবেন এবং বৈদেশিক বাণিজ্য স্বাভাবিক হবে। এর আগে রয়টার্স এক প্রতিবেদনে জানায়, মে মাসের শেষ দিকে যুক্তরাষ্ট্র যে নতুন প্রস্তাব দিয়েছে তাতে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ, মজুদ ইউরেনিয়াম বিদেশে পাঠানো এবং নিষেধাজ্ঞা প্রত্যাহারের কার্যকর রূপরেখা নিয়ে মতপার্থক্য থেকেই গেছে। ইরানি কূটনীতিকরা বলছেন, এইসব মৌলিক বিষয় স্পষ্টত না থাকায় ইরান সেটি প্রত্যাখ্যান করেছে। توی ممتاز ملی به ملت ایران تقدیم کرده সংবাদ সম্মেলনে বাঘাই আন্তর্জাতিক সম্প্রদায়ের দৃষ্টি আকর্ষণ করে বলেন, যেসব দেশ ইরানের শান্তিপূর্ণ পারমাণবিক কর্মসূচি নিয়ে প্রশ্ন তোলে তারাই আবার ইসরায়েলের সামরিক পারমাণবিক কর্মসূচিকে শক্তিশালী করতে সহায়তা করে। আমরা ইসরায়েলের নিরস্ত্রীকরণের আহ্বান জানাই। A forensic examination, we can confirm উল্লেখ্য, ইসরায়েল কখনো তাদের পারমাণবিক অস্ত্রাধিকার স্বীকার বা অস্বীকার করেননি। তবে তেহরানের অভিযোগ, ইসরায়েল ইরানের পরমাণু আলোচনা বিঘ্নিত করতে সক্রিয়ভাবে কাজ করছে। تذکر دادن حل نمیشه اهل فنش باید সম্প্রতি ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আল খামেনি যুক্তরাষ্ট্রের প্রস্তাবকে জাতীয় স্বার্থবিরোধী আখ্যা দেন এবং ইউরেনিয়াম সমৃদ্ধকরণ চালিয়ে যাওয়ার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। مهرهای صنعت هسته‌ای 2015 সালে 6 বিশ্ব শক্তির সঙ্গে ইরানের স্বাক্ষরিত পারমাণবিক চুক্তি 2018 সালে যুক্তরাষ্ট্র বাতিল করে পুনরায় অবরোধ আরোপ করলে চুক্তির ভবিষ্যৎ অনিশ্চয়তায় পড়ে। এর পাল্টা জবাবে ইরানও ধীরে ধীরে চুক্তির সীমা লঙ্ঘন করে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বাড়ায়। دانشجویانش آمدن به نفع فلسطین সংবাদ সম্মেলনে বাঘাই জানান, ষষ্ঠ দফা পারমাণবিক আলোচনা কবে শুরু হবে তা এখনো নির্ধারিত হয়নি। ببینن البته راه داره اینا সর্বশেষ যুক্তরাষ্ট্রের পরমাণু চুক্তি সংক্রান্ত প্রস্তাবনা নিষেধাজ্ঞা প্রত্যাহারের কোনো তথ্য উল্লেখ নেই, যা ইঙ্গিত দেয় ওয়াশিংটন একতরফা সমঝোতা চাপিয়ে দিতে চাইছে। এমন অভিযোগ করেছেন ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাঘ। এএফপি জানায়, ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে সম্প্রচারিত এক ভিডিও বার্তায় তিনি এসব কথা বলেন। তিনি বলেছেন, এই প্রস্তাবে নিষেধাজ্ঞা প্রত্যাহারের মতো মৌলিক বিষয়ের উল্লেখ না থাকায় যুক্তরাষ্ট্রের অসততার প্রমাণ দেয়। গালিবাফ আরও বলেছেন, বিভ্রান্তিতে ভোগা মার্কিন প্রেসিডেন্ট যদি সত্যি সমঝোতা চান তাহলে তাকে তার দৃষ্টিভঙ্গি পাল্টাতে হবে। 2025 সালের এপ্রিল থেকে ওমানের মধ্যস্থতায় যুক্তরাষ্ট্র ও ইরান 5 দফা গোপন আলোচনা করেছে। উদ্দেশ্য ছিল 2015 সালের ঐতিহাসিক পরমাণু চুক্তির বিকল্প খুঁজে বের করা। তেহরানও নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিনিময়ে পরমাণু কর্মসূচিতে সীমাবদ্ধতা আনতে সম্মত হয়েছিল, কিন্তু 2018 সালে প্রথম দফা ক্ষমতায় থাকাকালীন সেই চুক্তি পরিত্যাগ করেছেন ডোনাল্ড ট্রাম্প। পঞ্চম দফা আলোচনা শেষে গত 31 মে ইরান জানায় তারা যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে একটি খসড়া প্রস্তাব পেয়েছে, তবে পরবর্তীতে প্রস্তাবে বিভিন্ন অস্পষ্টতা ও বিভ্রান্তিকর শর্ত রয়েছে বলে অভিযোগ করে। باز یه چیز دیگه گفتید زیر قولمون যুক্তরাষ্ট্র ও তার পশ্চিমা মিত্ররা দীর্ঘদিন ধরে দাবি করে আসছে ইরান গোপনে পরমাণু অস্ত্র তৈরির চেষ্টা করছে, কিন্তু তেহরান বরাবরই এই অভিযোগ অস্বীকার করে আসছে। তাদের দাবি, ইরানের পরমাণু কর্মসূচি শান্তিপূর্ণ উদ্দেশ্য ব্যবহৃত হয়। এই আলোচনায় মূল বিষয় দুটি হল নিষেধাজ্ঞা প্রত্যাহার এবং ইউরেনিয়াম সমৃদ্ধিকরণ। ইরান দাবি করছে পরমাণু অস্ত্র বিস্তার রোধ বিষয়ক আন্তর্জাতিক চুক্তি অনুযায়ী তারা ইউরেনিয়াম সমৃদ্ধ করার অধিকার রাখে। অপরদিকে ট্রাম্প প্রশাসন ইউরেনিয়াম সমৃদ্ধিকে রেড লাইন হিসেবে উল্লেখ করেছে। চলতি বছরের জানুয়ারিতে দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় ফিরে ট্রাম্প ফের ইরানের উপর সর্বোচ্চ চাপ প্রয়োগের নীতি জোরদার করেন এবং ঘোষণা দেন তেহরান কোনো অবস্থাতেই ইউরেনিয়াম সমৃদ্ধি করতে পারবে না।
পাল্টা প্রতিক্রিয়ায় ইরানের প্রধান আলোচক ও পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি গত মঙ্গলবার বলেন, ইউরেনিয়াম সমৃদ্ধি করার জন্য ইরান কোনো অনুমতি চাইবে না। জাতিসংঘের পরমাণু পর্যবেক্ষক সংস্থা IAEA জানিয়েছে, ইরান বিশ্বের একমাত্র অপারমাণবিক রাষ্ট্র যার ইউরেনিয়াম 60% পর্যন্ত সমৃদ্ধি করছে, যা পরমাণু অস্ত্র তৈরির জন্য প্রয়োজনীয় 90%-এর কাছাকাছি। এদিকে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি গত বুধবার যুক্তরাষ্ট্রের প্রস্তাব প্রত্যাখ্যান করে বলেছেন, ইউরেনিয়াম সমৃদ্ধিকরণ তার দেশের পরমাণু কর্মসূচির মূল চাবিকাঠি। সোমবার থেকে অস্ট্রেলিয়ার ভিয়েনায় শুরু হচ্ছে IAEA এর বোর্ড অব গভর্নরসের বৈঠক, যেখানে ইরানের পরমাণু কার্যক্রম নিয়ে আলোচনা হবে। এই প্রেক্ষাপটে রোববার ইরানের আণবিক শক্তি সংস্থার মুখপাত্র বেহরুজ কামাল ভান্দি সতর্ক করে বলেছেন, যদি IAEA ইরানের বিরুদ্ধে কোনো প্রস্তাব গ্রহণ করে তাহলে তাদেরকে সহযোগিতার মাত্রা কমিয়ে দেওয়া হবে। তিনি রাষ্ট্রীয় টেলিভিশনে বলেছেন, IAEA যদি কোনো বিরূপ পদক্ষেপ নেয় তাহলে ইরান তাদের সঙ্গে আগের মতো উন্মুক্ত ও বন্ধুত্বপূর্ণ সহযোগিতা করবে না। এদিকে শুক্রবার পররাষ্ট্রমন্ত্রী আরাগচি ইউরোপীয় শক্তিগুলোর বিরুদ্ধে IAEA বোর্ডে উস্কানিমূলক পদক্ষেপ গ্রহণের অভিযোগ করেন এবং সামাজিক যোগাযোগ মাধ্যম X-এ হুঁশিয়ারি দিয়েছেন, ইরানের অধিকার লঙ্ঘন করা হলে কড়া প্রতিক্রিয়া জানানো হবে। গত সপ্তাহে প্রকাশিত IAEA এর এক প্রতিবেদনে বলা হয়েছে, ইরান তাদের সঙ্গে ঠিকভাবে সহযোগিতা করছে না এবং সেখানে কিছু গোপন পরমাণু উপকরণে উদ্বেগ রয়েছে। তেহরান এই প্রতিবেদনে কঠোর সমালোচনা করে বলেছে, এটি রাজনৈতিক উদ্দেশ্যে প্রণোদিত এবং ইসরায়েলে দেয়া ভুয়া তথ্যের ভিত্তিতে তৈরি। বর্তমান বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর ব্যক্তিদের অন্যতম রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। বুদ্ধি, প্রজ্ঞা আর দূরদর্শিতায় তিনি বর্তমান বিশ্বের অনন্য। ক্ষমতা আর প্রভাবে তার জুড়ি নেই, তবে তিনিও এক নারীকে ভয় পান, এমনকি তাকে কাবু করতে নানা পদক্ষেপও নিয়েছেন তিনি। মঙ্গলবার ইয়াহু নিউজের এক প্রতিবেদনে এমন তথ্য উঠে এসেছে। প্রতিবেদনে বলা হয়েছে, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের অভ্যন্তরীণ শত্রু কোনো সন্ত্রাসী, বিদ্রোহী জেনারেল বা অ্যালেক্সি নাভালনির মতো স্পষ্টবাদী রাজনীতিবিদ নন, বরং তিনি হলেন এক নারী, নাম দারিয়া সেরেনকো। এই নারীকেই জমের মতো ভয় পান পুতিন, কারণ তিনি পুতিনের পুরুষতান্ত্রিক রাশিয়ার দৃষ্টিভঙ্গির জন্য একটি শক্তিশালী চ্যালেঞ্জ। ফলে দারিয়া সেরেনকোকে দমাতে বদ্ধপরিকর পুতিন। ইউক্রেন যুদ্ধের দ্বিতীয় দিনে 2022 সালে 29 ফেব্রুয়ারি সেরেনকো ফেমিনিস্ট অ্যান্টি ওয়ার রেজিস্ট্যান্স আন্দোলন প্রতিষ্ঠা করেন। এটি নারীদের যুদ্ধের বিরুদ্ধে কথা বলতে উদ্বুদ্ধ করেছে। সরকার কর্তৃক নিষিদ্ধ এই গ্রুপটি এখন রাশিয়ার 80টি শহরে হাজার হাজার নারীকে সম্পৃক্ত করেছে। নির্বাসনে থাকলেও সেরেনকো রাশিয়ার পুরুষতান্ত্রিক কাঠামো ভাঙার লড়াই চালিয়ে যাচ্ছেন, যা তাকে পুতিনের জন্য বিপজ্জনক করে তুলেছে বলে উল্লেখ করা হয় ইয়াহু নিউজের প্রতিবেদনে। এই আন্দোলন রাশিয়ার 60টিরও বেশি শহরে শত শত যুদ্ধবিরোধী প্রতিবাদের আয়োজন করেছে। এর কর্মীরা দোকানের মূল্য ট্যাগে সামাজিক মাধ্যমে যুদ্ধবিরোধী কবিতা, স্লোগান এবং কর্মসূচির আহ্বান প্রকাশ করে আসছেন। তারা ইউক্রেনের নারীদের যুদ্ধের কষ্টের সাক্ষ্য সম্বলিত চিঠি এবং যুদ্ধবিরোধী পোস্ট কার্ড বিতরণ করে। একটি পোস্ট কার্ডে লেখা ছিল, আবার যুদ্ধ, কেউ এ নিয়ে কথা বলে না। আমাদের পূর্বপুরুষদের হৃদয় ব্যথিত হয় যখন আমরা সৈনিকের পোশাক পরি, যখন আমরা প্রতিবেশীর বিরুদ্ধে যুদ্ধে যাই। ইয়াহু নিউজের প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়, সেরেনকো পশ্চিমে এখনও পরিচিত নন, কিন্তু পুতিনের নিষ্ঠুর দমন নীতির কারণে রাশিয়ায় তিনি পরিচিত হয়ে উঠেছেন। গত মার্চে ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ মস্কোতে পুতিনের সঙ্গে আলোচনা করেন। এদিন সেন্ট পিটার্সবার্গের বইয়ের দোকান থেকে 48টি নিষিদ্ধ বই সরিয়ে ফেলার নির্দেশ দেওয়া হয়। সেরেনকোর বই নিষিদ্ধ করা তার উপর প্রথম আক্রমণ নয়। 2023 সালে রাশিয়া কর্তৃপক্ষ তাকে বিদেশি এজেন্ট হিসেবে চিহ্নিত করে। এছাড়া গত বছর ক্রেমলিন দারিয়া সেরেনকোর গ্রুপকে অপ্রীতিকর সংগঠন হিসেবে ঘোষণা করে।
যুদ্ধের প্রথম 2 সপ্তাহ তিনি কারাগারে কাটিয়েছেন। পুতিনের নিরীপণের কারণে 2022 সালের মার্চে তিনি জর্জিয়ার নির্বাসনে যেতে বাধ্য হন। 2024 সালের এপ্রিলে রাশিয়া তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে এবং তার নতুন রুশ পাসপোর্ট প্রদানে অস্বীকৃতি জানায়। বর্তমানে তিনি ইউরোপীয় ইউনিয়নের রাজনৈতিক আশ্রয়ের জন্য আবেদন করেছেন। সংবাদ মাধ্যম ডেইলি বিস্টকে দেয়া দারিয়া সেরেনকো বলেন, যুদ্ধ শুরুর পরপরই আমার দরজায় একটি সাইন পেয়েছিলাম যেখানে লেখা ছিল জনগণের শত্রু। তখন আমি কারাগারে ছিলাম। প্রতিবেদনে বলা হয়েছে 2022 সালের 8 ফেব্রুয়ারি মস্কোর একটি আদালত সেরেনকোকে 15 দিনের কারাদণ্ড দেয়। সেরেনকোর বিরুদ্ধে নাৎসি প্রতীক বা উগ্রপন্থী সংগঠনের প্রতীক প্রচার বা প্রকাশ্য প্রদর্শনের অভিযোগ করা হয়। তার অপরাধ ছিল 2021 সালের সেপ্টেম্বরে ইনস্টাগ্রামে একটি লাল বিস্ময়বোধক চিহ্ন পোস্ট করা, যা বিরোধী দলের স্মার্ট ভোট কৌশলের প্রতীক। এটি ক্ষমতাসীন দলকে পরাজিত করতে স্থানীয় প্রার্থীদের ভোট দেওয়ার পরামর্শ দেয়। 2019 সালে ক্রেমলিনে তার উচ্চ পদস্থ নিয়োগকর্তারা তার অ্যাক্টিভিজমের জন্য তাকে বরখাস্ত করার সিদ্ধান্ত নেন। সেরেনকো বলেন, আমাকে একটি আলটিমেটাম দেওয়া হয়েছিল, হয় আমি রাষ্ট্রীয় গ্যালারির সঠিক পরিচালক হিসেবে কাজ করব, নয়তো অ্যাক্টিভিস্ট হতে চাইলে বরখাস্ত হব। তখন আমি চাকরি ছেড়ে দেওয়া বেছে নিয়েছিলাম। আমি যে বিশ্ববিদ্যালয়ে কাজ করতাম তারাও আমাকে বিদায় জানায়।